সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে একজন প্রখ্যাত শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু ওনার অফিসে এসেছি। উনি বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এটার উনি কেন্দ্র কমিটিতে আছেন এবং ওনার অনেকগুলো শ্রমিক সংগঠন আছে। এই শ্রমিক সংগঠনগুলি উনি তদারকি করেন। আজ আমরা যে কারণে ওনার কাছে এসেছি তার বিশেষ প্রশ্নটা হলো আমাদের এটি বেশ কিছুদিন হলো অন্তর্বর্তী সরকার এসেছেন, আগামীকাল ওনাদের 2 মাস পূর্তি হবে, কিন্তু এর মাঝে কয়েক সপ্তাহ আমরা দেখছি শ্রমিকদের নিয়ে একটি অসন্তোষ আবার সন্তোষ, আপনি যেভাবেই নেন, দুটো পক্ষ সাংঘর্ষিক। এক পর্যায়ে সংঘর্ষ হয়েছে, শ্রমিকদের একজন মৃত্যুবরণও করেছেন, কিন্তু এখন অনেকটা মনে হচ্ছে যেন স্বাভাবিক পথে আসছে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি সময় চাচ্ছেন যে আমাকে একটু সময় দেন, কাজ করতে দেন। এই সময়ের ভিতরে আপনাদের কি কোনো দূরত্ব আছে কিনা, বা আপনারা এই সরকারের কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা, বা না পেলে কি বলতে চাচ্ছেন আপনারা, এখন অবস্থানটা কি? কারণ আমরা আরেকটি প্রশ্ন এখানে করতে চাই, সেটা হলো এই দেশের যত অর্থ এসেছে গার্মেন্টস সেক্টর থেকে, বিশেষ করে বাইরের দেশ থেকে যে গার্মেন্টসের রপ্তানি করা হয় সেই অর্থটা সব থেকে বেশি আসে এই দেশে, তারপরেই এই দেশ চাঙ্গা হয়। কিন্তু এই জায়গাটা অনেকটা ঘাপলা আমরা দেখতে পাচ্ছি। এটা কি করে আপনারা এই সমস্যা দূর করবেন? সরকারের সাথে সহযোগিতা করবেন না সহযোগিতা পাচ্ছেন না? এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি একটু আমাদেরকে বলুন, খোলামেলা বলুন এবং সময় নিয়ে বলুন, দেশ এবং জাতির উদ্দেশ্যে বলুন, সরকারের উদ্দেশ্যেও বলুন, অন্তর্বর্তী সরকারকেও কি করা উচিত সেই বিষয়ে বলুন। ধন্যবাদ। প্রাইভেট সেক্টর যেভাবে এই দেশটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে, শিল্প এবং বাণিজ্য এবং প্রাইভেট সেক্টর যেভাবে উন্নয়ন দৃশ্যমান করেছে এবং দেশের অর্থনৈতিক পরিবর্তন আনতে পেরেছে, অবকাঠামোর পরিবর্তন আনতে পেরেছে, সেভাবে আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো সেই লক্ষ্যে কোনো উন্নতির দিকে ধাবিত হয়নি, বরঞ্চ যেসব প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো ক্রমান্বয়ে আরও ধ্বংস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, সরকারের চেয়ে যারা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে তাদের দায়িত্বটা অনেক বেশি। তাদের 80-র দশকে পোশাক শিল্পর যে উত্থান, সেই উত্থান কিন্তু প্রত্যেকটা লোক ব্যক্তিগত তাদের প্রচেষ্টা থেকেই এবং তাদের অভিজ্ঞতা এবং এদেশের সস্তা শ্রমের বিনিময়ে শ্রমিকের কাজ করানো, যে এই যে একটা ব্যাপক লাভবান হয়েছে মালিক, সেই লাভের অংশ দিয়ে একটা পর্যায়ে এই গার্মেন্টস সেক্টরটা আজকে এত দূর পৌঁছেছে। মালিকরা ব্যাপক লাভবান হয়েছে যেমন সত্য, তেমনি একদম পরিষ্কারভাবে বলতে পারছি, জন্মলগ্ন থেকে অদ্যাবধিও শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মজুরি কখনোই পায়নি, ভবিষ্যতেও পাবে কিনা এটা আমি সন্দিহান। আমরা অতীতেও এই বিষয়গুলো নিয়ে শ্রমিকের মৌলিক অধিকার ন্যায্য মজুরি পাওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আমাদের কথা বলতে হবে। আপনার সারা বিশ্বে গণতন্ত্র এবং শ্রমিকের
ন্যায্য মজুরি এবং শ্রমিকের যে মৌলিক অধিকারের জন্য যে একটা ব্যাপক ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনে শ্রমিকরা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পাচ্ছে সারা ওয়ার্ল্ডে, কিন্তু সেইভাবে আমাদের দেশে সেই দিকটা আসে নাই বলেই আমার বিগত সরকার শ্রমিক এবং মানুষ জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা এবং গুম খুন এইসব কারণে একটা বিস্ফোরণ ঘটেছে, একটা অভ্যুত্থান ঘটেছে। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ন্যাক্কারজনক একটি ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা সরকার তারা পালিয়ে যেতে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য বিশ্ব দরবারে আমাদের খুব কলঙ্কিত অধ্যায়। আবার সাফল্য কথা যদি আমি বলি, আপনার 47, 52, 70, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, সর্বশেষ আমরা যদি জুলাই আগস্ট 24-এর জুলাই আগস্ট যে ছাত্র জনতার সর্বস্তরের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতি যে জায়গার তারা প্রাপ্তির জায়গা থেকে তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, সমন্বিত একটা আন্দোলনের ফলে ছাত্র জনতার বিপ্লব বা অভ্যুত্থান আমরা সফলভাবে হয়েছে। সেটাও সফলতা এদেশের মানুষের, সকল মানুষের কৃতিত্ব। কারণ তাদের অপকর্ম, অপরাজনীতি, গুম খুন, শ্রমিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা এবং একটা শ্রেণীর মালিক পক্ষের সরকার, এইসব কারণে একটা অগণতান্ত্রিক সরকারের পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। তো আমি আশা করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটা যে আসছে তাদেরকে অভিবাদন জানাই। আরও জানাবো যে ইস্যুগুলো নিয়ে আমাদের শুধু পোশাক শিল্প শ্রমিকরাই বা অন্যান্য শিল্প সেক্টরের শ্রমিকরাই যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তা না, প্রবাসী ভাইরাও এইখানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা প্রেরণ করে আমাদের দেশে। সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যারা এই অর্থনীতি উৎপাদন করে থাকে, অর্থনীতি যোদ্ধা, তাদেরকে ব্যাপক সম্মান দেওয়াটা এবং তাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা এবং যথাযথ মর্যাদা এবং তাদের যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করায় এই সরকারের প্রতি আমার আহ্বান। সরকার আমাদের এই প্রাইভেট সেক্টরগুলোতে এইখানে থার্ড আম্পায়ার হিসেবে কাজ করে থাকেন। তারা এখানে রেফারির ভূমিকা পালন করে থাকে। এখানে বেতন দেয় শিল্পের মালিক, আর পরিশ্রম করে কাজ করে হলো শ্রমিক এবং মালিক। তারা কাজের বিনিময়ে পারিশ্রমিক নেয়, মালিক কাজ বুঝিয়ে নেয়, শ্রমিকরা তার প্রাপ্য মজুরি পায় না পাওয়ার কারণে এইখানে যে মাঝখানে যে একটা ফারাক, একটা গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং শিল্প রক্ষার স্বার্থে শিল্প মালিকেরও যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য সুশাসন এবং সুব্যবস্থা, সামাজিক নিরাপত্তা জন্য কাজ করে হলো রাষ্ট্র এবং সরকার। সেই সরকার থার্ড আম্পায়ার হিসেবে সরকার রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী। তারা
এটা মধ্যস্থতা করে একটা ত্রিপক্ষীয় সমঝোতা সমালোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করে থাকে। চার্টার অফ ডিমান্ড দিয়ে থাকে শ্রমিকরা বা শ্রমিক সংগঠনসমূহ, সেটার বিচার বিশ্লেষণ করে এটা সরকার এবং মালিক শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে এটা নির্ধারণ হবে। আমি আশা রাখব আগামী দিনে এই শিল্প রক্ষার স্বার্থে এবং শিল্পে অসন্তোষ যাতে না হয়, কোনো শ্রমিক যাতে অসন্তুষ্ট না হয়, তার স্বার্থে, শ্রমিকদের সামাজিক নিরাপত্তার স্বার্থে, জীবন মান উন্নয়নের স্বার্থে, মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর কর্ম পরিবেশ, শোভনীয় পরিবেশ এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যে মজুরি পাওয়ার কথা সে প্রাপ্য মজুরিটা এবং এমনভাবে হওয়া উচিত তার পরিবারের যেন কোনো অভাব অনটন না থাকে, সেই দিকটা সরকারকে ব্যাপকভাবে চিন্তা চেতনা নিয়ে এবং দায়িত্বশীল জায়গায় ভূমিকা রাখতে হবে যেন এই সমস্যাটার সমাধান হয়। সেইটা যদি সমাধান করতে পারে, আমি মনে করি শ্রমিক শ্রেণীর কাছে, পেশাজীবীদের কাছে সরকার অবশ্যই সফল একটা ভূমিকা রাখতে পারবে। অন্যথায় যে ব্যবস্থাপনা রয়েছে, যে শ্রমনীতি এবং শ্রম আইন রয়েছে, এইটার ভিতরে যদি থাকে, এটার যদি পরিবর্তন না আনে, তাহলে আমরা কাঙ্ক্ষিত যে বিপ্লব, যে একটা একটা অভ্যুত্থান ঘটেছে, সেটার সুফল আমরা ভোগ করতে পারবো না। এটার পরিবর্তন চাই। এটার আমরা যেমন সরকারিভাবে আমরা যদি লক্ষ্য করি, আপনাদের দেখেন বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছে, বাংলাদেশ ব্যাংকের একজন সর্বনিম্ন কর্মচারী যিনি রয়েছেন তার বেতন রয়েছে হলো 24,000 টাকা। আমরা দাবি করি ব্যাংকের ন্যায় সর্বনিম্ন কর্মচারী যে বেতনটা পাচ্ছে তার যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া মোতাবেক সেই সর্বনিম্ন বেতন একজন শ্রমিককে এন্ট্রি লেভেলে দেওয়া হোক, এই দাবি এবং এই আহ্বান রাখছি বর্তমান সরকারের কাছে। এবং বর্তমান সরকারের কাছে আমি সার্বিক রাষ্ট্রের যে নিরাপত্তা, যে দুর্নীতি মানে পচা গন্ধ যে অবস্থা, সেগুলা এবং সংস্কার, আমাদের শ্রম আইন সংস্কার করার দরকার, নির্বাচনী কাঠামো সংস্কার করার দরকার এবং বহু দলীয় সকলকে নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার দরকার। প্রশাসনের দুর্বৃত্তায়ন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাতন্ত্রের কর্তা যেন না হয়, সেই শিষ্টাচার এবং সেই নৈতিকতা যেন মানুষ, সেই যারা সেবা প্রদান করেন, মানে রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী যারা রয়েছেন, তারা যেন জনগণকে কর্মচারী মনে না করে বা দাস মনে না করে তাদেরকে যেন এদেশের স্টেক হোল্ডার এবং জনগণ রাষ্ট্রের মালিকানা এবং জনগণের ট্যাক্সের টাকায় যে তারা বেতন পাচ্ছে, সেই রাষ্ট্রের তারা একজন সেবক এবং কর্মচারী, সেই মনোভাবটা যেন তাদের থাকে। তাহলে তাদেরকে মানুষও ভালোভাবে দেখবে এবং সম্মানের চোখে দেখবে। নচেত কর্তার মতো যদি মনে করেন যে রাষ্ট্রের আমি মালিকের বেতন নিব আর কর্তা ভাব দেখাবো মালিকের সাথে, সেই আচরণ যদি থাকে, তাহলে সেই রাষ্ট্র কাঠামো সুন্দর দেখাবে না। এটাই আমার প্রত্যাশা, সবাই যেন আমরা ভালোভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং বর্তমান সরকারের কাছে যে প্রত্যাশাগুলো রয়েছে, যে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আসছে, সেই সরকার যেন সফল হয়। যদি সরকার বিফল হয়, তাহলে আমাদের দেশ আবারও বিফল হবে।
এবং আমরা একটা আগামী দিনে সুন্দর রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র এবং সবার নির্বাচন অংশগ্রহণ করার একটা পরিবেশ আমরা চাই, অর্থনৈতিক সুষম বন্টন চাই, সকলের অধিকার নিশ্চিত চাই, সবাই নিরাপদ থাক এবং সবার সামাজিক মর্যাদাবোধ পরিবেশগতভাবে আমরা সবাই এক পরিবারের, এক রাষ্ট্রের, এক জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ ভুলে গিয়ে আমরা একটি পরিবার, একটি গোষ্ঠী, একটি দেশ, এই দেশটি যেন আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি। যে কোনো এই রাষ্ট্রের বিরুদ্ধে এবং শিল্পের বিরুদ্ধে, অর্থনীতির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রমূলক বিষয়ই আসুক না কেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করতে পারি, প্রতিহত করতে পারি, সেদিকে আমরা সর্বদাই সজাগ থাকব। এই আহ্বান রেখে আমি আপনাদেরকে আপনার আজকে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই সারা দেশের আমার প্রাণপ্রিয় সকল শ্রমজীবী ভাই ও বোনদেরকে। এবং শ্রমজীবী ভাই বোন যখন সুখী সমৃদ্ধ জীবনযাপন করবে, তখন আমরা সকলেই আমরা ভালোভাবে থাকব, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বিশেষ করে এই 2 মাস হতে চলল অন্তর্বর্তী সরকার এবং তার বিষয়ে, এই সরকারের ভুলভ্রান্তির বিষয়ে কিছু বিষয় যে আপনি তুলে ধরলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।